টু মাই অনলাইন ক্লাস। দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো মাধ্যমিকের ক্লাস, ক্লাস 10। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ কবিতা পড়ব প্রথমে, প্রতিটা লাইনে তার ব্যাখ্যা করব এবং তারপর সেখান থেকে আমরা কিন্তু প্রশ্নোত্তর করব। জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। দেখো, আজকে তাহলে আমরা তোমাদের ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ কবিতা, তার প্রতিটি পংক্তির ব্যাখ্যা করব এবং তার সারমর্ম আমরা জানব এবং ঠিক তেমনইভাবে আমরা তার থেকে যেসব প্রশ্ন এবং উত্তর, যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলোর মধ্যে আলোচনা করব এবং তার উত্তরও লেখাব এক এক করে। সুতরাং জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। আমি সায়ন। ভেরি গুড। তাহলে আজকের এই ক্লাসটা হচ্ছে মাধ্যমিকের ক্লাস। মাধ্যমিকের আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি, তাই না? একটি কবিতা, এবং কবিতাটি হলো অস্ত্রের বিরুদ্ধে গান। আমরা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি জয় গোস্বামীর লেখা। তোমরা সবাই জানো, বাস্তববাদী কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি আজকে আমরা পাঠ করব এবং তার থেকে প্রশ্নোত্তর করতে শুরু করব। সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যে কবিতাটি পড়তে চলেছি সেই কবিতাটি হলো কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। আচ্ছা, এই কবিতাটি পাঠ করার আগে জয় গোস্বামী সম্পর্কে দু একটা কথা আমরা বলে নিই। দেখো, জয় গোস্বামী হচ্ছেন একজন প্রতিবাদী কবি। প্রতিবাদী কবি, একজন বলতে পারো বাস্তববাদী এবং প্রতিবাদী কবি। তিনি বাংলা কাব্য সাহিত্যে বেশ কিছু কবিতা বা কাব্য রচনা করেছেন। তো তার একটি কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থটির নাম হলো পাতার পোশাক। সেই পাতার পোশাক থেকেই কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি নেওয়া হয়েছে। 1997 সালে ওই কবিতাটি প্রকাশিত হয়, ওই কাব্যটি প্রকাশিত হয় এবং ওই কাব্যেরই অর্থাৎ পাতার পোশাক কাব্যগ্রন্থেরই একটি উল্লেখযোগ্য কবিতা হলো কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে গান। তো এখন দেখো, আজ আমরা প্রথমেই এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির প্রতিটি লাইন, প্রতিটি পংক্তি ব্যাখ্যা করব। তাহলে এটুকু আমরা জানলাম যে তার এই অস্ত্রের বিরুদ্ধে কবিতাটি নেওয়া হয়েছে তারই একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটির নাম হলো পাতার পোশাক। 1997 সালে যেটি প্রকাশিত হয়েছে, সেই কাব্যগ্রন্থ থেকেই এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে। আর একটু আগেই তোমাদের বললাম যে কবি বাস্তববাদী কবি একজন, তিনি প্রতিবাদী কবি। কোনো অন্যায়কে সহ্য করতে পারেন না। যা কিছু অন্যায় দেখেন, যা কিছু অশুভ দেখেন, তার প্রতিবাদ করেন। আমরা দেখব এখানেও তার কোনো ব্যতিক্রম তিনি ঘটাননি। এখানেও তিনি প্রতিবাদী, তার যে সত্তা, তার পরিচয় আমরা এখানে পাব। ক্লিয়ার? এসো আমরা প্রতিটা লাইনের ব্যাখ্যা করি। প্রথমে উই উইল এক্সপ্লেন ইট লাইন বাই লাইন, তারপরে কিন্তু আমরা তার থেকে প্রশ্নোত্তর লিখব। সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। আমরা প্রথমেই বলি অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে মানে তোমরা তো জানো, অস্ত্র বলতে হাতিয়ার যাকে আমরা বলি, সেই হাতিয়ার বা অস্ত্রের বিরুদ্ধে কবি এখানে গানের কথা বলেছেন। আমরা আগে লাইন বাই লাইন ব্যাখ্যা করে নিই, তারপর সমস্ত মর্মার্থ এবং সব কিছু ব্যাখ্যা করব।
কি বলছেন শোন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অর্থাৎ অস্ত্র ফেলে দাও, ত্যাগ করো, ওকে পায়ে রেখে দাও। অর্থাৎ কি, অর্থাৎ ওকে নিও না, অস্ত্র হাতে নিও না, হাতিয়ার হাতে নিও না, ওটাকে ফেলে দাও, পায়ের কাছে ফেলে দাও। অর্থাৎ বর্জন করো। পায়ে রাখো, রাখো পায়ে মানে হচ্ছে অস্ত্র বর্জন করো, অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রকে বর্জন করো। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। খুব সুন্দর লাইন, আমি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করি। দেখো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কবি জানেন, কবি জানেন এই পৃথিবী থেকে যুদ্ধ বা অস্ত্র এইসব ত্যাগ করাতে গেলে একা সম্ভব নয়, একা সম্ভব নয়। ওই জন্যে হাজার হাজার মানুষকে সঙ্গে নিতে চেয়েছেন, অস্ত্র ত্যাগ তাদেরও তিনি করতে বলেছেন। এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। ওই সমস্ত ঐক্যবদ্ধ জনতাকে নিয়ে যুদ্ধ বা অস্ত্রকে থামানোর জন্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই। গানের বর্ম আজ পড়েছি গায়ে গায়ে। অর্থাৎ অস্ত্র ত্যাগ করেছি, পরিপূর্ণভাবে গানের দ্বারা নিজেকে আবৃত করেছি। অর্থাৎ বলতে চাইলেন, আমি অস্ত্র নেব না, অস্ত্রকে ত্যাগ করব। পৃথিবীকে অস্ত্রমুক্ত করার জন্যে সবাইকে সঙ্গে নিয়ে ওই অস্ত্রের বিরুদ্ধে আমরা কিন্তু এগিয়ে যাব। এবং আমরা সেটা করব কি করে? গানের বর্ম। অর্থাৎ গানের বর্ম তোমরা মানে তো যেন আচ্ছাদন, অর্থাৎ গানের মোড়কে নিজেদের মুড়িয়ে নিয়ে আমরা অস্ত্রকে ত্যাগ করব। কথাটা বোঝার চেষ্টা করো। আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতাটি পাঠ করছি। এই কবিতার কবি হলেন জয় গোস্বামী। তিনি হলেন একজন বাস্তববাদী কবি এবং তিনি এখানে একটা চরম সত্যের প্রতি আলোকপাত করেছেন। তিনি দেখছেন যে সারা বিশ্বের বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধ, হিংসা এইসব দেখছেন, যেটা তিনি মোটেই পছন্দ করেন না, এটা প্রতিবাদ করেন। সেই জন্য বলছেন যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র ত্যাগ করো। এবং তিনি শুধু একা নয়, বলছেন আমি হাজার হাজার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই অস্ত্র ত্যাগ করে এগিয়ে আসি। এবং যারা অস্ত্র হাতে নেয় তাদের আমি থামাই, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে আমি তাদেরকে জাগিয়ে তুলি। এবং তারপর বলছেন গানের বর্ম পড়েছি গায়ে। কিভাবে করব এই অস্ত্রকে ত্যাগ? নিজেকে গান দ্বারা আচ্ছাদিত করেছি, মানবতার গান। অস্ত্র তো মানবতার বিরোধী, অস্ত্র তো হিংসা প্রতিমূর্তি, অস্ত্র তো মানুষে মানুষে ভিন্নতা সৃষ্টি করে। সেই জন্য আমি কি করেছি না, গানের মোড়কে নিজেকে, মানবতার গান, শুধু গান নয়, মানবতার গানের মোড়কে নিজেকে মুড়েছি। এই গান দিয়েই আমি ওই অস্ত্রের বিরুদ্ধে জয়ী হতে চাই। সকলকেই এই মানবতার মন্ত্রে দীক্ষিত করে, মানবতার গানে, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই, এই গান দ্বারা সকলকে আমি ঐক্যবদ্ধ করে অস্ত্রের বিরুদ্ধে, বা মানবতার গান বলতে বোঝায় যে মানুষ সত্য, মানুষ সত্য, অন্য কোনো কিছু আর সত্য নয়। ওই যে যুদ্ধ, হিংসা, ওগুলো মানবতা বিরোধী। ওই মানবতা বিরোধী, অর্থাৎ ওর দিয়ে মানুষকে মারা যায়, মানুষকে বাঁচানো যায় না, মানুষকে উন্নত করা যায় না। আমি চাই সব মানুষকে নিয়ে এগিয়ে যেতে। সুতরাং সেই কারণে মানবতার গান আমি গাই, সবাইকে মানবতার মন্ত্র দ্বারা আমি দীক্ষিত করি, করে আমি এগিয়ে যাই কার বিরুদ্ধে? অস্ত্রের বিরুদ্ধে। এই যে দেখো, এখানে এই কথাটা বলছে, অস্ত্র ফেলো,
অর্থাৎ তিনি সবাইকে বলছেন যে তোমরা অস্ত্র পরিত্যাগ করো, অস্ত্র রাখো পায়ে, অর্থাৎ কি বলতো, ওকে বর্জন করে দাও, কাছেই আসতে দিও না অস্ত্রকে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। হাজার হাতে পায়ে মানে একা তিনি নন, সবাইকে নিয়ে, কথাটা বোঝার চেষ্টা করো, তিনি সবাইকে নিয়ে কি বলতো এগিয়ে আসতে চান, অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, অস্ত্রের বিরুদ্ধে মানবতা বাদকে প্রচার করতে চান। মানবতাবাদের মন্ত্রে, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, সব কিছুই আমাদের মানুষের উন্নতির জন্যে করতে হবে, এই মন্ত্রে সবাইকে দীক্ষিত করে আমি অস্ত্রের বিরুদ্ধে তাদিকে নিয়ে গিয়ে চলি। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, অর্থাৎ অর্থাৎ যেখানেই কেউ যুদ্ধ বা অস্ত্র নিয়ে এগিয়ে আসে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি। গানের বর্ম পড়েছি গায়ে, গোটা নিজেকে আমি কি দিয়ে আচ্ছাদিত করেছি? মানবতার গানে। মানবতার গানে, মানুষের উন্নতির জন্যে, মানুষকে উন্নত করার জন্যে আমি দীক্ষিত হয়েছি। সেই কারণে ওই অস্ত্র হলো যেহেতু মানবতাবাদ বিরোধী, ওর বিরুদ্ধে আমি কি বলতো লড়াই শুরু করেছি। একা নয়, হাজার হাজার, ওই যে বলেছে হাজার হাতে পায়ে, অর্থাৎ হাজার হাজার মানুষকে নিয়েই আমি এগিয়ে এসেছি। গান তো জানি একটা দুটো, হ্যাঁ, গানের যে সংখ্যা আমার মধ্যে অনেক বেশি তা নয়, তা খুবই কম। আঁকড়ে ধরে শেখর কুটো, ওই যে মানবতার গান যেটা জানি ওটাকেই আমি আঁকড়ে ধরেছি, ওটাকেই আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাই। রক্ত মুছি শুধু গানের গায়ে, যত কিছু আমি হিংসা দেখি, যত কিছু ওই বিদ্বেষ দেখি, তাকে আমি সব কিছু জয় করি আমার মানবতার গান দিয়ে। তোমরা যেমন রুমাল দিয়ে মুছে নাও না কোনো কিছু, রক্ত বা জল টল, তেমনি কবি বলছেন মানবতার গান দিয়ে আমি ওই সব রক্তকে মুছি, মানে ওই যা হিংসা, যাকে বিদ্বেষ, সেগুলোকে জয় করতে চাই মানবতার গান দিয়ে। মাথায় কত শকুন বা চিল, দেখো এই শকুন বা চিল বলতে ওই দুষ্টবুদ্ধি সম্পন্ন লোকেদের কথা বলা হয়েছে, যারা যুদ্ধ সৃষ্টি করে, যারা হিংসার প্রতীক, তাদের কথা বলা হয়েছে, যে তারা আমাদের ওপর দৃষ্টি বা নজর রাখে। হ্যাঁ, সেকেন্ড স্ট্যান্ডাতেই বলছি, গান তো জানি একটা দুটো, অর্থাৎ অনেক গান আমি জানি না, আমি ওই শুধু মানবতার গানটাই জানি। আঁকড়ে ধরে শেখর কুটো, ওই মানবতার গানটাকেই আমি আঁকড়ে ধরে এগিয়ে চলি। রক্ত মুছি শুধু গানের গায়, যখনই কোনো হিংসা কিছু আসে তাকে জয় করি আমি ওই মানবতার গান দিয়ে। মাথায় কত শকুন বা চিল, আমার মাথার মানে আমার চারপাশে রয়েছে একদল মানুষ যারা হচ্ছে দুষ্টবুদ্ধি সম্পন্ন। শকুন চিল এরা হচ্ছে দুষ্টবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতীক। আমার শুধু একটা কোকিল, আমার সঙ্গে আছে কিন্তু কোকিল মানে তারুণ্যের প্রতীক। অন্য সব পাখি থাকতে কেন কোকিলকে বাছলেন? কোকিলকে বাছলেন এই কারণে, কোকিল হলো তারুণ্যের প্রতীক, নবযৌবনের দূত। সেই জন্য বলছেন মাথায় আমার কত শকুন চিল, চারদিকে অনেক দুষ্টু মতিসম্পন্ন মানুষ আছে, কিন্তু তাতে যায় কি আসে আমার? আমার শুধু একটা কোকিল, আমার সঙ্গে আছে তারুণ্যের শক্তি, গান বাঁধবে সহস্র উপায়ে। আরে ওরাই তো মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে ওদের বিরুদ্ধে, অর্থাৎ ওই দুষ্টু মতি সম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে দেখ, আমি সেকেন্ড স্ট্যান্ডার্ডের মানে আর একবার বলছি, গান তো জানি একটা দুটো, মানে আমি শুধু এই মানবতার গানই জানি। আঁকড়ে ধরে সে খড়কুটো, সেটাকেই আমি আঁকড়ে ধরেছি খড়কুটোর মতো। রক্তমুছি শুধু গানের গায়, যখন হিংসা বিদ্বেষ আসে আমি ওই মানবতার গান দিয়ে তাকে জয় করার চেষ্টা করি। মাথায় কত শকুন চিল, চারদিকে কত দুষ্টুমতি সম্পন্ন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে যারা আমাদের ওপর নজর রেখেছে। আমার শুধু একটা কোকিল, আমার সঙ্গে আছে তারুণ্যের শক্তি, গান বাঁধবে সহস্র উপায়ে। ওরাই তো এই মানবতার গান গেয়ে ওইসব দুষ্টু চিল শকুন সবাইকে সরিয়ে দেবে, হিংসার বিরুদ্ধে ওরা লড়বে, ওরা একটা শান্তির বিশ্ব তৈরি করবে। এটা বুঝতে পারলি? হ্যালো, সেকেন্ড স্ট্যান্ডার্ডে বোঝা গেছে? হ্যালো নিরুপম, সেকেন্ড স্ট্যান্ডার্ডে বোঝা গেছে?
কি বললাম বলতো? আমি বললাম যে আমরা খুব বেশি গান জানি না, আমরা জানি একটা দুটো গান। সেই গানটা কিসের গান? মানবতার গান। এবং সেই মানবতার গান দিয়ে আমরা কি করব? রক্ত মুছবো। রক্ত মুছবো মানে যত হিংসা ওইসব আসবে, গান মানবতার গান দিয়ে আমরা জয় করব। আর আমাদের চারপাশে অনেক দুষ্টুমতি সম্পন্ন ব্যক্তি আছে যারা আমাদের বিরোধিতা করবে, কিন্তু আমার ভয় নেই, আমার সঙ্গে আছে তারুণ্য, ওই যে কোকিল, তাদের দিয়েই তো আমি গান বাঁধাবো, তাদের দিয়েই তো আমি মানবতার গান গাইবো, তারুণ্যের শক্তিকে দিয়ে দিয়ে ওদের বিরুদ্ধে লড়বো। কাদের বিরুদ্ধে লড়বো? অস্ত্রের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে, স্বার্থপরতার বিরুদ্ধে, এসবের বিরুদ্ধে আমি লড়বো। তারপর কি বলছে দেখো, অস্ত্র রাখো, অর্থাৎ অস্ত্র তেল রেখে দাও, অস্ত্র ফেলো পায়, ওকে কি বলতো, নিচে সরিয়ে দাও, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আহা, যত কিছু তোমার মধ্যে অশুভ আছে, যত কিছু সংকীর্ণতা আছে, সব ঝেড়ে ফেলে দাও আদুর গায়ে, মানে খালি গায়ে। অর্থাৎ দেখো, আমাদের মধ্যে তো নানা ধরনের কি বলতো, মানে লোভ, লালসা, হ্যান ত্যান সব কিছু আছে, সব ত্যাগ করে দাও। ত্যাগ করে দিয়ে তুমি কি করো? তুমি শুধু মানবতার মন্ত্রে দীক্ষিত হও। স্বার্থপরতা, হিংসা সব কিছু ছেড়ে দাও, দিয়ে মানবতার মন্ত্রে দীক্ষিত হও। গান দাঁড়ালো ঋষি বালক। আহা, ওই গান তখন একদম শুদ্ধ পবিত্র হয়ে যাবে। এবং কার মতো হবে? ঋষি বালকের মতো পবিত্র। মাথায় গোজা ময়ূর পালক। যেন এখানে ওই কৃষ্ণের দোতনা এনেছেন, আমাদের যে রাখাল রাজা কৃষ্ণ, তাই নয় কি? হ্যাঁ, তার মাথায় সবসময় একটা ময়ূর পালক এরকম মেয়ে থাকতো গো। তো বলছেন, যদি তুমি গান গাও, সেই মানে মানবতার গান গাও, তাহলে সেই গান হয়ে যাবে একবারে ওই ঋষি বালকের মতো পবিত্র। তারপর কি হয়েছে? তোমায় নিয়ে বেড়াবে গান, এবং ওই গান তোমাকে নিয়ে চতুর্দিকে বেড়াবে। নদীতে দেশ গায়, ওই গান তোমাকে সঙ্গী করে নিয়ে বেড়াবে, মানবতার মন্ত্র সবার মধ্যে ছড়িয়ে দেবে। ওই যে তুমি মানবতার গান গাইছো, ওই গানই তোমাকে কাঁধে করে নিয়ে বেড়াবে সবার মধ্যে। কথাটা বোঝার চেষ্টা করো। কোথায় কোথায়? নদীতে, দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখে গানের দুটি পায়। অর্থাৎ অস্ত্র ফেলে দাও। ও কোথায় কোথায় ফেলে দাও? ওই মানবতার নিচে, মানবতার পায়ের নিচে। মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরো, অস্ত্রকে মানবতার পায়ের নিচে ফেলে দাও। অর্থাৎ মানবতাকে ছুঁতে দিও না। কিছু বুঝে উঠতে পারলে আমি কি বললাম? দেখো, এটা এরম করে বলছি, আর একবার ভালো করে শোনো। যে কবি যখন জন্মগ্রহণ করেছিলেন, জানো, কবি যখন জন্মগ্রহণ করেছিলেন 1954 সাল, তো কবি যখন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। তো সুতরাং যুদ্ধের কথা তিনি শুনেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এবং চারপাশে যে সমস্ত মনে করো হিংসা ইত্যাদি ইত্যাদি আছে, দেখেছেন সেগুলো কিভাবে মানুষের ক্ষতি করে। সেই কারণে তিনি ওই যুদ্ধকে বন্ধ করতে চান, হিংসা বিদ্বেষকে বন্ধ করতে চান। আর সেই হিংসা বিদ্বেষ বন্ধ করার জন্যেই তিনি মানুষকে বলেছেন যে তোমরা অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দাও, অস্ত্র ত্যাগ করো। এবং তিনি শুধু একা নন, হাজার হাজার সঙ্গীকে নিয়ে তিনি বলছেন যে আমরা কি করব? মানবতার মন্ত্রে দীক্ষিত হব। মানবতা মানে মানুষের জয়গান গাওয়া, মানুষকে সমান, সব মানুষকে সমান চোখে দেখা, সব মানুষের সেবা করা, সব মানুষের উন্নতি করা। অর্থাৎ আমরা মানবতাবাদে বিশ্বাসী হব, মানুষের উন্নতি করব, যারা মানুষের বিরোধী তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং সেই জন্য একা তো হবে না, এই জন্য সবাইকে আমার সঙ্গে চাই। এবং আমরা তখন যদি কোনো ওই বন্দুক বা ওই যুদ্ধ এগিয়ে আসে, আমরা সবাই মিলে তার বিরোধিতা করব। এই যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, তার মানে আমরা হাজার হাজার হাতে পায়ে এগিয়ে আসব এবং সবাই মিলে ওই হিংসার বিরোধিতা করব।
গানের বর্ম পড়েছি গায়ে। আহাহা! আমরা যে মানবতার মন্ত্রে দীক্ষিত হয়েছি, মানুষকে উন্নত করার জন্যে, মানুষকে বাঁচানোর জন্য, সব হিংসার বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করব। এটুকু বোঝা গেল ফার্স্ট স্ট্যান্জাটা? হ্যালো, আমাকে একটু ফিডব্যাক দে, নাহলে কী করে হবে? ফার্স্ট স্ট্যান্জাটা বুঝতে পারলি? যে কবি সবাইকে নিয়ে মানবতার বাদকে তুলে ধরার জন্যে, মানুষের উন্নতি করার জন্যে যুদ্ধের বিরুদ্ধে লড়তে চান। কার বিরুদ্ধে লড়তে চান? যুদ্ধের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে লড়তে চান। ক্লিয়ার? এবার পরের স্ট্যান্ডার্ড 2 নম্বরটা দেখ। গান তো জানি একটা দুটো, আমি অনেক গান জানি না, আমি তো শুধু একটাই গান জানি, যে গান বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। অর্থাৎ আমি মানবতার মন্ত্রে দীক্ষিত, মানুষের সেবায়, মানুষের সেবায়, পীড়িতের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যা কিছু মানব বিরোধী, তার আমি বিরোধিতা করতে চাই। সেই জন্যই তো বলছেন গান তো জানি একটা দুটো, বেশি গান আমি জানি না, আমি শুধু মানবতার গান জানি। আঁকড়ে ধরে সে কর্কুটো, ওই মানবতার গানটাকে আঁকড়ে ধরেই আমি এগিয়ে যাই। রক্তমুছি শুধু গানের গায়, যদি বাইরের থেকে কোনো হিংসা আসে, তাকে প্রতিরোধ করি আমি এই মানবতার গান দিয়ে। তাকে ওই মানবতার গান শোনাই, তাকে হিংসা ত্যাগ করতে বলি, তার মধ্যে থেকে সংকীর্ণতা দূর করি, দূর করে তাকে সাধারণ মানুষের পর্যায়ে আমি নিয়ে আসি। মাথায় কত শকুন বাছিল, আমার চারপাশে কত দুষ্টুমতি সম্পন্ন বাজে লোক আছে, যারা আমার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, তাতে আমার কাঁচকলা কিছু যায় আসে না, কারণ আমার শুধু একটা কোকিল। আরে আমার সঙ্গে আছে তারুণ্যের শক্তি, আমার সঙ্গে আছে হাজার হাজার তরুণ, গান বাঁধবে সহস্র উপায়ে, ওরা সবাই মানবতার গান গাইবে। সুতরাং শকুন চিলে আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। কথা বলছেন কবি, দেখ যে আমি গান একটা দুটোই জানি, সেটা হচ্ছে মানবতার গান, সেটাকেই আঁকড়ে ধরেছি এবং সেটা নিয়েই এগিয়ে চলেছি। যদি তার বিরোধী কেউ আসে, কোনো হিংসা আসে, আমি ওই মানবতার গান দিয়ে তাকে শোধন করব, তাকে তার সব সংকীর্ণতা দূর করে তাকে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেব। আমার চারদিকে কত শকুন চিল, মানে বাজে বাজে লোক, তারা ঘুরে বেড়াচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার সঙ্গে আছে তারুণ্য, তরুণ প্রজন্ম আমার সঙ্গে আছে, ওই তরুণ প্রজন্ম মানবতার গান নানাভাবে গাইবে এবং ওরা সবাই ওই হিংসা এবং যুদ্ধকে দূর করার কাজে লাগবে, সব মানুষকে শান্তির পথ দেখাবে, শান্তি এনে দেবে। লাস্ট, আচ্ছা এই সেকেন্ড স্ট্যান্ডারে বুঝতে পারলি? হ্যালো, এই মরেছে সেকেন্ড স্ট্যান্ডে, বুঝতে পেরেছিস? এবার থার্ড স্ট্যান্ডে আসছি, দেখ। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়, দূর দূর অস্ত্র রেখে দাও, হিংসা ছাড়ো, ওকে সরিয়ে দাও। তারপর কি বলছেন? বর্ম খুলে দেখো আদুর গায়ে, নিজের মধ্যে যে সমস্ত সংকীর্ণতা আছে, বর্ম মানে তো আমরা জানি কি বলতো, এই সব এই যেমন মনে কর জ্যাকেট আর কি, বর্ম মানে হচ্ছে বুলেট জ্যাকেট, যাতে বুলেট মানে বন্দুক মারলেও কি বলতো তোর গুলি মারলেও লাগবে না। অর্থাৎ এখানে বর্ম বলছে যে সমস্ত সংকীর্ণতার বেড়াজাল যা তোমার ঘিরে আছে, তোমার মধ্যে যে স্বার্থপরতা আছে, যে সংকীর্ণতা আছে, যে ধরনের কি বলতো ভেদাভেদ জ্ঞান আছে, ওইসব ছেড়ে দাও, ওগুলোকে একেবারেই পাত্তা দিও না, ওগুলোকে সরিয়ে দাও। আদুর গায়ে, অর্থাৎ একেবারে ওইসব ছেড়ে দিয়ে সম্পূর্ণ খালি গায়ে হয়ে পড়ো, মানে যার মধ্যে কোনো ধরনের স্বার্থপরতা থাকবে না, কোনো ধরনের সংকীর্ণতা থাকবে না। তুমি সব মানুষকেই সমান বলে যখন ভাবতে শিখবে, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করো। আর তখনই গান দাঁড়ালো ঋষি বালক, মাথা গোজা ময়ূর পালক। তখন ওই গান হয়ে উঠবে, যখন তুমি সব স্বার্থ ত্যাগ করতে পারবে, সংকীর্ণতা দূর করে ওই মানবতার গান গাইতে পারবে, তখন ওই গান হয়ে উঠবে শুদ্ধ। কেমন শুদ্ধ? একেবারে ঋষি বালকের মতো পবিত্র, রাখাল রাজা শ্রীকৃষ্ণের মতো তোমার কি বলতো ওই গানও হয়ে উঠবে পবিত্র।
তারপর কি বলছে, তোমায় নিয়ে বেড়াবে গান। তখন ওই ওই যখন পরিবেশ তোমার হবে, তোমাকে আর কিছু করতে হবে না, ওই গানই তোমাকে, ওই মানবতাবাদেরই গান তোমাকে নিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াবে। দেশ দেশান্তরে, নদী, গাছপালা, দেশ, গাঁ, সব জায়গায় তুমি ওই ওই মানবতার গান গিয়ে বেড়াবে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়। অতএব অস্ত্র ত্যাগ করো, ওকে ওই মানবতার কাছে ওকে আত্মসমর্পণ করো। তাহলেই দেখবে জগতে শান্তি স্থাপিত হবে, কোনো হিংসা থাকবে না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটা বোঝা গেছে নাকি বোঝা গেল না? হ্যালো, বোঝা গেছে? নিরুপম কি বলছে? লোভ লালসা কি বলছিস বল, বুঝতে পেরেছিস? ওরে বাবা, সোজা কথায় মানবতাবাদের মন্ত্রে দীক্ষিত হতে হবে। অতএব মানবতাবাদের মন্ত্রে দীক্ষিত হয়ে তার বিরোধী যা কিছু আছে, তার বিরোধী মানে কি, হিংসা, যুদ্ধ, ওগুলোই তো মানবতাবাদের বিরোধী। ওগুলোর বিরোধিতা করতে হবে এবং ওগুলো বিরোধিতা করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তবেই তো আমাদের শান্তি স্থাপন করা সম্ভব হবে, তবেই তো মানবতাবাদের জয়গান গাওয়া যাবে। ক্লিয়ার স্যার? এখানে কোকিল বলতে, হ্যাঁ, কোকিল বলতে তারুণ্যের প্রতীক বোঝানো হয়েছে। নবযৌবনের দূত হলো কোকিল। কবি বলছেন যে আমার চারপাশে চিল শকুন মতো বাজে, চিল শকুন বাজে লোকদের প্রতীক। বলছেন যে আমার ওই সব বাজে লোকরা আছে, ভয়ে গেল ওরা আমার চারপাশে থাকলে, আমার সঙ্গে আছে কোকিল, মানে হচ্ছে নবযৌবনের দূত, তরুণ সম্প্রদায় আমার পাশে আছে। তারাই এই মানবতার গান গেয়ে ওই চিল শকুনদের দূর করবে। তারপর কি বলছে, গান বাড়লো, হ্যাঁ, গান দাঁড়ালো ঋষি বালক, যখন যখন তুমি সব সংকীর্ণতা ত্যাগ করে এই 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 মানবতার গান গাইতে পারবে। দেখ দেখ ভালো করে শোন, মনে করছি সুদের হিসেব, মনে আমি ওকে দুই দুই ভাবছি, অথচ মানবতার গান গাইছি, ওতে লাভ হবে না। আগে তোকে নিজেকে শুদ্ধ হতে হবে। নিজেকে শুদ্ধ হতে হবে মানে নিজেকে সব সংকীর্ণতা দূর করে ফেলতে হবে, সবাইকে সমান বলে মনে করতে হবে। তারপরে যদি মানবতার গান গাও, তখন সেই গান, আহা, সে ওই ঋষি বালকের মতো শুদ্ধ পবিত্র হয়ে উঠবে। কথা বোঝার চেষ্টা কর। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তখন গান হয়ে উঠবে ওই রাখাল রাজা কৃষ্ণের মতো পবিত্র। কৃষ্ণকে যেমন পবিত্র বলি আমরা, ঠিক তেমন তখন ওই গান পবিত্র হবে। কখন বল? যখন তুমি সব সংকীর্ণতা ত্যাগ করে, লোভ লালসা স্বার্থপরতা ত্যাগ করে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করতে পারবে, মানবতার মন্ত্রে দীক্ষিত করতে পারবে, তখনই কিন্তু তোমার ওই গান হয়ে দাঁড়াবে পবিত্র ঋষি বালকের মতো। ক্লিয়ার? এবং তখন তোমার ওই গানই তোমাকে নিয়ে বেড়াবে চতুর্দিকে। ওই গানের ওপর ভিত্তি করেই তুমি দেশ দেশান্তর ঘুরে সব মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। এবং তখন ওই যে বললাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথা প্রচার করে, এই কথা সকলের মধ্যে বিলি করে, হিংসা, দেশ, অশান্তি দূর করে একটা শান্তির পীঠস্থান তৈরি করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? গান দাঁড়ালো ঋষি বালক মানে বুঝতে পেরেছিস? যখন তুই তোর সব সংকীর্ণতা, সব অশুভ জিনিস ত্যাগ করে একেবারে নিজেকে পরিপূর্ণভাবে ওই মানবতার মন্ত্রে দীক্ষিত করতে পারবি, তখন ওই মানবতার গান হয়ে উঠবে পবিত্র ঋষি বালকের মতো। এটা মানে তাই, ওই গান দাঁড়ালো ঋষি বালক যেটা বলেছিস, এটার মানে তাই। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যালো, কোন জায়গাটাকে বুঝতে পারছিস না বল? ভেরি গুড। আর কে কোথায়, পরিষ্কার করে বল আমাকে। ডোরেমান, ডোরেমান কোন জায়গা বুঝতে পারছিস না বল। নিরুপম বিশ্বাস, হ্যাঁ স্যার ক্লিয়ার।
সুপার ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। এইবার আমরা এখান থেকে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। খুব ভালো করে শোন আমাকে। দেখ, বাস্তববাদী কবি এখানে যেসব বিষয়, জয় গোস্বামী এখানে যেসব দিকগুলোর প্রতি অঙ্গুলি সংকেত করেছেন সেগুলো আমি এক এক করে বলি ভালো করে। এখান থেকে প্রশ্ন যেগুলো হয়, যেমন মনে কর প্রথম প্রশ্ন হতে পারে যে কবি কেন অস্ত্র ত্যাগ করতে বললেন, কিসের জন্যে হঠাৎ করে কবি অস্ত্র ত্যাগ করতে বললেন? কি এমন হলো যে তিনি অস্ত্র ত্যাগ করতে বললেন? কতটা বোঝার চেষ্টা কর যে হঠাৎ কি এমন হলো যে কবি সকলকে অস্ত্র ত্যাগ করার কথা বললেন। এই একটা প্রশ্ন হতে পারে। 2 নম্বর প্রশ্ন যেটা হতে পারে যে কবি এই কবিতায় বারবার শুধু বলেছেন যে দেখো এই অস্ত্র ফেলো, অস্ত্র ফেলো। কতবার বলেছেন তার কোনো ঠিক নেই। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো। কথাটা বোঝ। কেন কেন তিনি এই বিষয়টার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন? এটাও একটা বড় প্রশ্ন হতে পারে। 2 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণ দিতে পারে। কেন এরকম নামকরণ করা হয়েছে, তাই নাকি? 4 নম্বর যে প্রশ্নটা এখান থেকে হয়, এখানে এই কবিতার মধ্যে দিয়ে কবির যে বাস্তববাদিতা বা যা মানবতাবাদিতার যে পরিচয় আমরা পাই তা নিজের ভাষায় আলোচনা করো। ক্লিয়ার? এই সব প্রশ্নগুলো এখান থেকে বড় প্রশ্ন হতে পারে। তারপরে এমনি তো যে কোনো লাইন তুলে তার ব্যাখ্যা চাইতেই পারে। এই যেমন তোরা আমাকে বলছিলিস গান দাঁড়ালো ঋষি বালক, এই পংক্তিটার ব্যাখ্যা করো। ছোট ছোট প্রশ্ন এগুলো হতে পারে, বা ওই কোকিলেরটা দিয়ে হতে পারে, বা রক্তমুছি এই একটা আছে না, রক্তমুছি শুধু গানের গায়, এটা দিয়ে হতে পারে। এগুলো ছোট ছোট প্রশ্ন হবে। কিন্তু বড় প্রশ্নটা যেটা বলছি সেটা হচ্ছে কবি কেন অস্ত্র ত্যাগ করার কথা বললেন, অস্ত্র ফেলে দেওয়ার কথা কেন বললেন, কারণটা কি? আমাকে একটু ভালো করে শোন। তাহলে এই প্রশ্নটা একটু লিখে নে। আমি এটা আজকে আলোচনা করব এবং লেখাবো। প্লিজ এটা একটু লিখে নে যে কবি কেন অস্ত্র ফেলে দেওয়ার কথা বলেছেন বা ত্যাগ করার কথা বলেছেন, তা নিজের ভাষায় আলোচনা করো। প্লিজ এটা লিখে নে সবাই। আগে লিখে নে। আমি এটা আগে বোঝাবো, তারপরে লেখাবো। ক্লিয়ার? ভালো করে শুনতে হবে, ভালো করে শোন। দেখ, আগে এমনি বুঝে নে, বোঝাটা জরুরি যে কবি কেন অস্ত্র ফেলে দেওয়ার কথা বলেছেন। জানিস, কবি ছিলেন না, কবি এখনো আছেন। কবি হলেন বাস্তববাদী কবি। হ্যাঁ, জয় গোস্বামী হলেন বাস্তববাদী কবি, প্রতিবাদী কবি। কোনো অন্যায় সহ্য করতে পারেন না। কবি খুব ভালো করে জানেন যে যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান করা যায় না, যুদ্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। অথচ রাষ্ট্রগুলো, চোখের সামনে সব রাষ্ট্রগুলো তিনি দেখছেন, তারা এক প্রকার জোর করে অন্য রাষ্ট্রের ওপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এবং এই রকম যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই মানব সভ্যতা বেশি দিন টিকবে না, তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা একটা জিনিস তিনি দেখলেন যে আজকে মানুষ হিংস্র হয়ে উঠেছে। মানুষ আজ নিজের স্বার্থপর হয়ে উঠেছে। নিজের স্বার্থ ছাড়া সে কিছু বোঝে না, এবং নিজের স্বার্থ পরিপূর্ণ করার জন্যে সে অপরকে হত্যা করতেও কুণ্ঠিত হয় না। এবং এই কারণে কবি দেখছেন
যে প্রত্যেকটি দেশ তার সামরিক শক্তিকে বাড়াচ্ছে। হ্যাঁ, সামরিক শক্তিকে বাড়াচ্ছে। আজ এই অস্ত্র তৈরি করছে, কাল ওই অস্ত্র তৈরি করছে, এবং এইসব অস্ত্র তৈরি করে সে যেমন মানুষের ওপরে হুমকি দিচ্ছে, মানুষকে চোখ রাঙাচ্ছে, কেটে ফেলবো, মেরে ফেলবো ইত্যাদি, ঠিক তেমনি ভাবে অর্থের অপচয়ও করছে। হ্যাঁ, যে অর্থ মানুষের উন্নতিতে কাজে লাগানো যেত, সেগুলোকে তারা খরচ করে ফেলছে এই সমস্ত অস্ত্র তৈরি করার কাজে। এবং কবি জানেন যে এই যে যুদ্ধ, এই যে অস্ত্র, এই দিয়ে মানুষের কোনো উন্নতি কোনো দিন করা যাবে না। এই দিয়ে মানুষের শুধু ক্ষতিই করা যাবে। সেই কারণে মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে, মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তিনি বুঝতে পেরেছেন যেটা প্রথম এবং প্রধান প্রয়োজন, সেটা হচ্ছে অস্ত্র ফেলে দেওয়া। অস্ত্রকে ত্যাগ করতে হবে। অস্ত্র না ত্যাগ করলে, অস্ত্রকে না ফেলে দিলে, মন থেকে হিংসা না দূর করতে পারলে কোনো দিনই কিন্তু মানব সভ্যতার উন্নতি করা যাবে না। সেই কারণেই তিনি অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন। হ্যাঁ, যুদ্ধ যত করবি, একটা যুদ্ধের থেকে আর একটা যুদ্ধ সৃষ্টি হবে, একটা হিংসা থেকে আর একটা হিংসা বাড়বে। অতএব মন থেকে এইসব হিংসা দূর করতে হবে, এইসব যুদ্ধ বন্ধ করতে হবে, তবেই তো মানব সভ্যতার উন্নতি হবে। সেই কারণেই কবি অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন। এটা হলো মোদ্দা কথা। এবার কিভাবে লিখবি একবারে পরিষ্কার করে শোন। বলবি, কবি জয় গোস্বামী একজন বাস্তববাদী কবি। তিনি আবার একদিক দিয়ে একজন প্রতিবাদী কবি। কোনো ধরনের অন্যায়কে সহ্য করতে পারেন না। বর্তমান পৃথিবীতে তিনি লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি দেশ আজ নিজের অস্ত্র সম্ভার বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে, এবং তাদের এই অস্ত্র সম্ভার বাড়ানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো নিজেদের স্বার্থ চরিতার্থ করা, নিজেদের স্বার্থ পূরণ করা। এই অস্ত্র বা যুদ্ধের মাধ্যমে তারা একদিকে যেমন সাধারণ মানুষকে দাবিয়ে রাখতে চায়, ঠিক তেমনিভাবে এই সমস্ত অস্ত্র তৈরি করার জন্য অর্থের অপচয় করে। যে অর্থকে মানুষের কল্যাণে ব্যবহার করা যেত, সেই অর্থের তারা অপচয় করে। সেই অর্থকে তারা অপচয় করে এই অস্ত্র তৈরি করে। কথাটা বোঝার চেষ্টা কর। এবং সেই কারণেই কবি বলেছেন যে একটা যুদ্ধ আর একটা যুদ্ধ সৃষ্টি করে, একটা হিংসা আর একটা হিংসা সৃষ্টি করে। অতএব যুদ্ধ ত্যাগ করতে হবে, অস্ত্র ত্যাগ করতে হবে। আর তা করার জন্যেই কবি মানবতার গানের কথা বলেছেন। মানবতার গান দিয়েই মানুষের মধ্যে থেকে হিংসাকে দূর করা যেতে পারে। মানবতার মন্ত্রে যদি তাদেরকে দীক্ষিত করা যায়, তাহলে তাদের মধ্যে থেকে হিংসা, অশান্তি, স্বার্থপরতা, নীচতা সব দূর হয়ে যাবে। সেই কারণেই তো কবি ওই অস্ত্র ত্যাগ করার জন্যে বারবার তাদের আবেদন জানিয়েছেন, তাদের মনকে শোধন করতে চেয়েছেন মানবতার গান দিয়ে। সেই কারণেই তিনি বলেছেন, গানের বর্ম পরো, মানবতার গানের বর্ম পরো, অস্ত্র ত্যাগ করো। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? প্লিজ লিসেন টু মি। ওরে বাবা, মোদ্দা কথায়
চতুর্দিক হিংসায় ভরে উঠেছে। তো কবি বুঝতে পেরেছেন এই রকম যদি হিংসা বা যুদ্ধ বাড়তে থাকে তাহলে আমাদের মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আর একটা জিনিস বুঝতে পেরেছেন যে এইসব দেশগুলো অস্ত্র তৈরি করতে গিয়ে ওদের অর্থকে অপচয় করছে, যে অর্থকে মানুষের কল্যাণে ব্যবহার করা যেত। সেই কারণেই কবি মনে করছেন যে যদি মানুষের মন থেকে এই হিংসা বা এই যুদ্ধকে দূর করা যায় তাহলে তাহলে কিন্তু মানুষের উন্নতি হবে। সেই কারণেই কবি মানবতার গান দিয়ে ওদিকে শোধন করতে চান। ওদের মন থেকে হিংসা, ভেদাভেদ এইসব দূর করে দিয়ে ওদিকেও মানবতাবাদের পূজারি করতে চান। সেজন্যেই তো প্রাথমিক শর্ত হিসেবে ওদের অস্ত্র ত্যাগ করার কথা বলছেন। ওরে তোরা অস্ত্র ত্যাগ কর, ওরে তোরা অস্ত্র ত্যাগ কর, মানবতার জামা পর, মানবতাবাদের গান গা। সেই গান তোদিকে শুদ্ধ করে দেবে, আর হিংসা যুদ্ধ আসবে না। গোটা পৃথিবীটা তখন শান্তির প্রতীক হয়ে দাঁড়াবে। আর সেই কারণেই তিনি বারবার বলেছেন অস্ত্র ত্যাগ করতে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছিস কিনা বল? ওই হ্যালো হ্যালো, যা আর বুঝতে পারছি না বোধহয়। আমি যে এই যে প্রশ্নটার উত্তর আলোচনা করলাম, বুঝতে পেরেছিস? কোথায় গেল সব? নিরুপম, শুভম, হ্যাঁ এই তো, ভেরি গুড, হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। ডোরেমান কোথায় গেল? পালিয়েছে? যা। এসা, এসা কোথায়? এসা নেই। ওয়ার ইজ এসা? এসা নেই। সৌম্যজিৎ আছিস? হ্যাঁ এবার লেখাবো, এটাই লেখাবো, দেখ না লিখিয়ে দিচ্ছি এক্ষুনি। লেখ, শুরু কর। রাইট ডাউন, লেখ। কবি জয় গোস্বামী, কবি জয় গোস্বামী একজন বাস্তববাদী কবি। আবার একই সঙ্গে তিনি একজন প্রতিবাদী কবি। দেখেছিস, প্রতিবাদী কবি। তিনি কোনো ধরনের অন্যায়কে মেনে নিতে পারেন না। তিনি কোনো ধরনের অন্যায়কে মেনে নিতে পারেন না। দাঁড়ি, বর্তমান বিশ্বে যুদ্ধ এবং হিংসার, বর্তমান বিশ্বে যুদ্ধ এবং হিংসার প্রসার দেখে তিনি ব্যথিত হয়ে উঠেছেন। কারণ তিনি জানেন যে এই যুদ্ধ বা হিংসা দিয়ে
কোনো সমস্যার সমাধান করা যায় না। এই হিংসা অন্য একটা হিংসার জন্ম দেয়। যুদ্ধ আরেকটা যুদ্ধের জন্ম দেয়। এভাবে যদি যুদ্ধ এবং হিংসা বৃদ্ধি পায়, তাহলে মানব সভ্যতা এভাবে যদি যুদ্ধ ও হিংসা বৃদ্ধি পায়, তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আবার প্যারাগ্রাফ করে, আবার তিনি এটা দেখেও ব্যথিত হয়েছেন, তিনি এটা দেখেও ব্যথিত হয়েছেন যে দেশগুলি আজ অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। দেশগুলি আজ অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। এবং তারা মানব কল্যাণে অর্থ ব্যয় করার পরিবর্তে, মানব কল্যাণে অর্থ ব্যয় করার পরিবর্তে সেই অর্থকে অস্ত্র তৈরির কাজে, অস্ত্র তৈরির কাজে ব্যবহার করছেন বা অর্থের অপচয় করছেন। এইসব দেশগুলি একদিকে যেমন মানুষকে ভয় দেখাচ্ছে, ঠিক তেমনি ভাবে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে তাদের ধ্বংসের পথ প্রশস্ত করছে। প্যারাগ্রাফ, কবি, বাস্তববাদী কবি বুঝতে পেরেছেন যে এহেন পরিস্থিতিতে মানুষকে হিংসার হাত থেকে মুক্ত করতে হবে। এবং এটাও বুঝেছেন যে মানুষের মন থেকে হিংসাকে দূর করতে হলে অস্ত্রকে ত্যাগ করতে হবে।
মানুষের মন থেকে হিংসাকে দূর করতে হলে অস্ত্রকে ত্যাগ করতে হবে। আবার আবার এই অস্ত্র ত্যাগ করার জন্যে তাদের শোধন করতে হবে। তাদের মন থেকে তাদের শোধন করতে হবে, তাদের মন থেকে হিংসাকে দূর করতে হবে। কবি মনে করেন যে এই সব মানুষকে যদি মানবতাবাদের মন্ত্রে দীক্ষিত করা যায়, এই সব মানুষকে যদি মানবতার মন্ত্রে দীক্ষিত করা যায়, তবেই এই হিংসা থেকে তাদের মুক্ত করা যাবে। তারাও মানুষের কল্যাণে উদ্যোগী হয়ে উঠবে, মানুষের কল্যাণে উদ্যোগী হয়ে উঠবে এবং তখনই এই পৃথিবী হিংসা ও যুদ্ধের হাত থেকে মুক্ত হয়ে শান্তির পীঠস্থান হয়ে উঠবে। শান্তির পীঠস্থান হয়ে উঠবে। সেই কারণেই কবি অস্ত্র ত্যাগ করে সকলকে মানবতাবাদের মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অর্থাৎ এক কথায় সকলকে অস্ত্র ত্যাগ করে মানবতাবাদের মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার আবেদন জানিয়েছেন।
ক্লিয়ার? এই হলো এই প্রশ্নটার উত্তর। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রেখো, এই প্রশ্নটা কিন্তু লিখতে দেয়। এর পরের যে প্রশ্নটা আমরা লিখব সেটা হলো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। ক্লিয়ার? তাহলে আমরা একটু বলে নিই। বিষয়বস্তুটা তো তোদের জানাই, আমি এইমাত্র বললাম। শুধু সূচনাটা একটু যেমন করে করতে হয় নামকরণের, ওটা করবি। সেটা হলো বলবি যে কোনো কবিতায় নামকরণ প্রধান ফটকের, গৃহের প্রধান ফটকের মতো কাজ করে। প্রধান ফটক দিয়ে যেমন আমরা গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারি, ঠিক তেমনইভাবে নামকরণের বিরুদ্ধে, নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা ওই কবিতার মধ্যে প্রবেশ করতে পারেন। সেই কারণেই কবিরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব দেন এবং তারা মূলত 3টি উপাদানের উপর ভিত্তি করে নামকরণ করেন। 1 বিষয়বস্তু, 2 মুখ্য চরিত্র এবং 3 কবিতার মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা। কখনো কখনো অবশ্য তারা নিজেদের মনোভাবের ওপর ভিত্তি করেও নামকরণ করতে পারেন। এই 3টি উপাদানের মধ্যে কোনো একটির সঙ্গে যদি নামকরণের মিল দেখা যায়, তাহলেই নামকরণটিকে সার্থক বলা যাবে। কবিতাটা বিশ্লেষণ করে দেখা যায় যে কবি সমগ্র কবিতা জুড়ে একটাই আবেদন রেখেছেন, অস্ত্র ত্যাগ করার। কারণ তিনি মনে করেন যে মানুষ যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে হিংসার পরিমাণ দিন দিন বাড়বে। সেই কারণে তিনি মানবতার মন্ত্রে তাদের দীক্ষিত করে তাদের মনকেও মানবতাবাদী করে তুলতে চেয়েছেন এবং সেই কারণেই তিনি সমগ্র কবিতা জুড়ে অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন। অর্থাৎ অস্ত্র ত্যাগ করার বিরুদ্ধে কথা বললেন, আর নামকরণও করা হয়েছে অস্ত্র বিরুদ্ধে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে নামকরণের সঙ্গে বিষয়বস্তু একটা বিরাট ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেই কারণে বলা যায় যে নামকরণটি সার্থক হয়েছে। হ্যাঁ নিরুপম, কি বলছিস বল? হ্যালো নিরুপম, টেল মি। থ্রি মার্কের কিছু লেখান, এটা লিখে নে না একবারে। তাহলে এটা লিখে নিলে বড় প্রশ্ন তো দুটো হয়ে গেলেই হলো। 3 মার্কের প্রশ্ন অন্য দিন লেখাবো। কথাটা বুঝতে পারছিস? 3 মার্কের প্রশ্ন ওইগুলো হয় আর কি। ওই যে বলছিলাম গান দাঁড়ালো, ওই যে কৃষি বালক, উক্তিটির ব্যাখ্যা, এরকম সব দেয়। এইটা লিখে নে, এটা লিখে নেওয়ার পর তারপরে ওইগুলো লিখব। ক্লিয়ার? লেখ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণের উপরে আলোকপাত করতে গিয়ে বলা যায় যে
বলা যায় যে যে কোনো কবিতার নামকরণ সেই কবিতায় গৃহের প্রধান ফটকের মতোই কাজ করে। গৃহের প্রধান ফটকের মতোই, গৃহের প্রধান ফটকের মতোই কাজ করে। দাঁড়ি প্রধান ফটক দিয়ে যেমন খুব সহজে, প্রধান ফটক দিয়ে যেমন খুব সহজে গৃহে প্রবেশ করা যায়, ঠিক তেমনই ভাবে নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা খুব সহজেই কবিতার মধ্যে প্রবেশ করতে পারেন। এই কারণে কবিরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই কারণে কবিরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা মূলত কবিতার বিষয়বস্তু, মুখ্য চরিত্র, কবিতার বিষয়বস্তু, মুখ্য চরিত্র কিংবা কবিতা মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনার উপর ভিত্তি করে নামকরণ করে থাকেন। অবশ্য কখনো কখনো কবিরা নিজেদের মনোভাবের উপর ভিত্তি করেও নামকরণ করে থাকেন। প্যারাগ্রাফ: এই কবিতার নামকরণ সার্থক হয়েছে কিনা এটির সদুত্তর দিতে গেলে কবিতাটি বিশ্লেষণের প্রয়োজন আছে। কবিতাটি পাঠ করে দেখা যায় যে বাস্তববাদী কবি জয় গোস্বামী এখানে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে অস্ত্র বা হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। হিংসা আরো একটা হিংসার জন্ম দেয়। সেই কারণে তিনি বুঝতে পেরেছেন মানুষের মন থেকে
হিংসাকে দূর করতে হবে। আর সেটা করার জন্যে অস্ত্র ত্যাগ করতে হবে। সেটা করার জন্যে অস্ত্র ত্যাগ করতে হবে। প্যারাগ্রাফ কবি আরো বুঝতে পেরেছেন যে একমাত্র মানুষকে যদি মানবতাবাদী গানের দ্বারা প্রভাবিত করা যায়, তবেই একমাত্র মানুষের মন থেকে হিংসা দূর হবে এবং তখনই সে অস্ত্র ত্যাগ করবে এই কারণে প্যারাগ্রাফ করে এই কারণে দেখা যায় যে সমগ্র কবিতা জুড়ে তিনি একদিকে যেমন মানবতাবাদের জয়গান গেয়েছেন, একদিকে যেমন মানবতাবাদের জয়গান গেয়েছেন, অন্যদিকে তেমনি অস্ত্রের বিরুদ্ধেও গান গেয়েছেন, এই কবিতার প্রায় প্রতিটি ছত্রে ছত্রে তিনি অস্ত্রের বিরোধিতা করেছেন, অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন, তথা অস্ত্রের বিরুদ্ধে গান গেয়েছেন। প্যারাগ্রাফ সুতরাং সারা কবিতার জুড়ে অস্ত্রের বিরুদ্ধে গান গেয়েছেন এবং কবিতার নামকরণও করেছেন অস্ত্রের বিরুদ্ধে গান। সারা কবিতা জুড়ে অস্ত্রের বিরুদ্ধে গান গেয়েছেন এবং কবিতার নামকরণও করেছেন অস্ত্রের বিরুদ্ধে গান। স্বাভাবিকভাবে এখানে দেখা যায় যে কবিতার নামকরণের সঙ্গে বিষয়বস্তুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক, কবিতার নামকরণের সঙ্গে বিষয়বস্তুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সেই কারণে বলা যায় যে এই কবিতাটির নামকরণ যথাযথ, সার্থক এবং
তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যথাযথ, সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দ্যাটস অল। হ্যাঁ হ্যাঁ, কালকে বাক্যটা করাবো, রাইট? আগামীকাল বাক্যটার পরিবর্তন যে আমরা শিখছিলাম, সেই বাক্যের পরিবর্তন অসমাপ্ত রয়ে গেছে, সেই বাক্যের পরিবর্তনটা কালকে আমরা শিখব। ক্লিয়ার? নো প্রবলেম। কালকে আমরা বাক্যের যে অন্যান্য বাক্যের যে গঠন মানে পরিবর্তনের নিয়ম আছে সেগুলোকে করাবো। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা কি বলছিলেন, মানে বুঝলাম না স্যার। 4 নম্বর কোশ্চেনটা কি বলছিলেন? বলবো এখন, এগুলো তো পরে আরও তোদের বলবো এই সমস্ত। কালকে এখন আগে বাক্যটার পরিবর্তন করাই কালকে, তারপরে আবার এই যে বাকি যে প্রশ্নগুলো রইল করিয়ে দেবো। ক্লিয়ার? এই প্রথম প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কেন বারবার তিনি অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন, তাই নাকি? আর নামকরণ, মোদ্দা কথা এই দুটো পড়ে রাখলেই না তুই অন্য সব প্রশ্ন এখান থেকেই লিখতে পারবি। একটাই তো কথা, অস্ত্র ত্যাগ করো, মানবতার গান গাও, এই তো কথা, এর মধ্যে তো আর কিছু নেই। শুধু এই দুটো কথাই, একটা অস্ত্রের বিরুদ্ধে গান আর একটা মানবতার গান। মানবতার গান দিয়ে অস্ত্র ত্যাগ করাতে বলছেন। ক্লিয়ার? হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা বলুন, শুধু আনসারটা কাল বললেই হবে। 4 নম্বর কোশ্চেনটা আমি তোদের কি বললাম? একটা বললাম তো অস্ত্র ত্যাগ করার কথা কেন বলেছেন, 2 নম্বর বললাম হচ্ছে নামকরণের সার্থকতা, আর 3 নম্বর বললাম যে ওই বিভিন্ন যে এগুলো দিয়েছেন, উপমাগুলো দিয়েছেন। আর 4 নম্বর হচ্ছে যে কবি তার এই কবিতায় কিভাবে মানুষকে অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন, কিভাবে মানুষ সেটা সম্পূর্ণ করবে সেটাকে দেখিয়েছেন। এগুলো আমরা লেখাবো এখন, উই উইল লেট ইউ নো পরে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে থামবো, উই উইল স্টপ হিয়ার টুডে। ক্লিয়ার? আজকে আমরা থামবো, পরে কালকে আগামীকাল আমরা বাক্যটার করে নেব, তারপরের দিন আমি বাকি ওই 4 নম্বর যেসব কোশ্চেনগুলো বললাম ওগুলো বলে লিখিয়ে দেব। ক্লিয়ার? আর ওদিকে সিন্ধু তীরে কবিতার যে পড়িয়েছি, বা অদল বদল, সেদিন তো অদল বদল পড়ালাম বোধ হয়, অদল বদলও তো পড়িয়েছি। অদল বদলেরও তো কোশ্চেন লেখা বাকি আছে। অদল বদল পড়ালাম তো, লাইন বাই লাইন পড়ালাম না? ইয়েস, অদল বদল পড়িয়েছি না? ওই যে ঈশা ভ্যান পড়ালাম তো। এশা কোথায়? এশা বলতে পারবে তো? অদল বদল পড়ালাম তো, কোথায় এশা? তোরা ছিলিস না? হ্যালো নিরুপম, ছিলিস না? হ্যাঁ, অদল বদল আমি পড়িয়েছি তো। তাহলে তুই বোধহয় আবার সেদিনে বোধহয় ঘুমিয়ে পড়েছিলিস রে, এই মরেছে। অদল বদল হ্যাঁ পড়িয়েছি আমি, কিন্তু অদল বদল পড়িয়েছি, লাইন বাই লাইন পড়িয়েছি। তারপরে তোর এশা আছিস? হ্যালো এশা, প্রেজেন্ট আছিস? নেই তো, আমার মনে হয় এশার কাছে আছে। অদল বদল পড়িয়েছি আমি ক্লাসে, এতেই পড়িয়েছি। ঠিক আছে, আমরা এখানে থামবো আজকে। হ্যাঁ, আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো, এই তো আমাদের পিকাচু এসে হাজিরা দিয়েছে। ভয় লাগছে, আমি কি পাস করতে পারবো স্যার? হ্যাঁ, কেন পারবি না? অবশ্যই পারবি, ভয় করলে হবে পিকাচু?
কোনো অসুবিধে নেই, ভয় করবি না। কথাটা বুঝতে পারছিস? ভয় করবি না, হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আমি বলবো এখন কিভাবে ভয় জয় করবি। স্যার, আজকে একটা 5 নম্বরের কোশ্চেন মুখস্থ করতে পুরো দিন চলে গেল আমার, ভয় লাগছে। আমি কি কেন এরকম, এমন কি 5 নম্বর করতে মুখস্থ করে সারাদিন যাবে কেন? ভয়কে জয় করতে হবে। আয়, নিরুপম ঠিক বলেছে, কথাটা বুঝাচ্ছিস? ভয়কে জয় করতে হবে। কোশ্চেনটা কি যে এত মুখস্থ করতে তো দেরি হলো কেন? কি কোশ্চেন, কোন, কি কবিতার না কিসের? পিকাচু কিসের বল না, আমাকে পরিষ্কার করে খোলসা করে বল। তার তো নানা রকম ওষুধ আছে ভয় দূর করার। এই তো ক্যালকাটা ইউনিভার্সিটির ওদের ওড টু আটম আমরা করলাম। ভয় পাবি না, ভয়কে জয় করতে হবে, বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজকে আমরা থামি এখানে, পরে কথা বলবো পিকাচু তোর সঙ্গে এই ব্যাপারে। আর ঠিক মতো ক্লাসগুলো কর। এই মাধ্যমিকের যেসব এই নিরুপমও মাঝে মাঝে ক্লাস কামাই করে ফেলিস। আমরা একদিন দীপালি সংঘ বলে ইতিহাসের একটা ক্লাস করছিলাম, সেদিনও তুই ছিলিস না। দীপালি সংঘ আর একটা কী যেন করলাম, সেদিনও তুই ইউ আর অ্যাবসেন্ট অন দ্যাট ডে। ওই দিন তুইও অ্যাবসেন্ট ছিলিস। আর এই এসা মেয়েটায় কখন যে আসে কখন যে যায় আমি জানি না, একে নিয়ে আরও সমস্যা। আর এই তবু সৌম্যজিৎ থাকে তবু। হ্যাঁ, একটা ক্লাস অ্যাবসেন্ট ছিলিস। ঠিক আছে, থাক, আর ক্লাস অ্যাবসেন্ট করবি না। ওকে, আমরা একটা টার্গেট নিয়ে ছুটছি, ওই টার্গেটটা আমাদের ছুঁতে হবে। ক্লিয়ার? সেই টার্গেট ছুঁতে গেলে তোদের প্রেজেন্সটা দরকার। আমি না সব সময় কিছু একটা টার্গেট, সামনে একটা টার্গেট রাখি, সেই টার্গেট রেখে এগিয়ে যাই। আর সেখানে টার্গেট তো আমাকে রাখলে শুধু হবে না, এর জন্য তোদেরও তো দরকার। আই নিড ইয়োর কোঅপারেশন। তোদের নিয়েই তো এগিয়ে যাব। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আজকে আমরা থামলাম। উই আর স্টপিং হিয়ার টুডে। তো আশা করি তোরা বুঝতে পেরেছিস, এবং প্লিজ আমাদের এই ক্লাসের কথা সব বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার কর, তাদেরও যোগদান করতে বল। এবং একই সঙ্গে তোদের আমি তো বলেছি যে মাই মটো ইজ টু স্প্রেড এডুকেশন। আমার তো একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কী বলতো, শিক্ষার প্রসার ঘটানো। ক্লিয়ার? সুতরাং আমরা যেখানে থামি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো গুড নাইট টু অল অফ ইউ।